নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রলয় ডাক্তারবাবুকে বলেন, দেখুন তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্ট করুন। ডাক্তারবাবু বলেন, এ কি, এনার এই অবস্থা কি করে হলো, আর আপনিই বা কে? প্রলয় বলে, আমি কে সেটা আপনি পরে জানবেন, আগে এই মেয়েটির চিকিৎসা করুন। এরপর ডাক্তার আর নার্সরা পদ্মর সব লাইনগুলো আবার সেই আগের মতো করে লাগিয়ে দিল। প্রলয় বলে, এই মেয়েটি আমার সমতুল্য। ডাক্তারবাবু বললেন, আর একটু দেরি হয়ে গেলে তো ওকে আর বাঁচানো যেত না। এরপর প্রলয় সেই পুলিশটিকে জিজ্ঞাসা করে, আপনি কোথায় ছিলেন? পুলিশটি বলেন, আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। তখন প্রলয় বলে, আপনি যখন এখান থেকে চলে যাবেন তখন আপনি কাউকে রেখে যাননি কেন? ইনি জানেন ও এই মেয়েটা কত বড় একটা ভিকটিম, কত বড় একটা কেস লড়ছে, কাগজে কি কি লেখা বের হচ্ছে। ওর যদি কিছু হয়ে যেত তাহলে কত বেকসুর মানুষরা ফেসে যেত। এরই মধ্যে স্বস্তিক প্রলয়কে ফোন করে জানায় যে বাবা জামিন পেয়ে গেছে। এটা শুনে প্রলয় খুবই খুশি হয় এবং প্রলয় বলেন, ভগবান আছে রে, ভগবান আছে। এরপর প্রলয় বলে, আচ্ছা আমি ফোনটা রাখছি, একটু আর্জেন্ট আছে। স্বস্তিক বলে, কি হলো ছোটকা, আর্জেন্ট বলে ফোনটা রেখে দিল কেন? হাসপাতালে কি কিছু হয়েছে নাকি? পর প্রলয় বলে, বড়দা ছাড়া পেয়ে গেছে। পদ্মকে বলে, পদ্ম শুনেছিস, তোর বড় বাবু ছাড়া পেয়ে গেছে। বলে, গীতা আসুক, তারপর একটা নতুন লড়াই শুরু হবে। তা পদ্মর এই খবরটা শুনে হাসপাতালে ছুটে আসে এবং এসে বলে, পদ্ম ঠিক আছে তো? তখন প্রলয় বলে, এখনও কিছু বোঝা যাচ্ছে না, ও এখনও সংকটমুক্ত হয়নি। তখন ডাক্তারবাবু বলেন, উনি একদম ঠিকই বলছেন, ওনার জন্য এটা সম্ভব হয়েছে, সম্পূর্ণ ক্রেডিটটা ওনাকেই যায়, উনি না থাকলে যে কি হতো। এরপর গীতা বলে, থানা থেকে ডিউটিতে কে ছিলেন? আপনি ছিলেন? আপনি কোথায় ছিলেন? এরপর ডাক্তারবাবুকে বলেন, আচ্ছা ডাক্তারবাবু, সিসিটিভি ফুটেজটা আছে? এরপর ডাক্তারবাবু বলেন, হ্যাঁ, কিন্তু আপনি সেই লোকটাকে কি করে চিনবেন? এরপর গীতা বলে, আমি ক্রিমিনাল লয়ার, আমি ক্রিমিনালদের হাঁটা চলা দেখে বুঝে যাব, আমি ঠিক চিনে নেব। পর সেখানে বড়বাবু হাজির হয়। পর বড়বাবুকে দেখে গীতা বলেন, এই যে পঙ্কজ খাসনবিশ, আপনি তো কোর্টে বড় বড় কথা বলছিলেন, পারলে একবারে অগ্নিজিৎ মুখার্জিকে শুলিতে চড়ে যেতেন, আর তাহলে এখানে কে এসেছে পদ্মকে মারার জন্য? পর বড়বাবু বলেন, মানে কি বলতে চাইছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। গীতা বলে, আপনি কিছু বুঝতে পারছেন না তাই না? আপনি তো একজন অভিজ্ঞ পুলিশ অফিসার, আর আপনি বুঝতে পারছেন না? এরপর বড়বাবু বলেন, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। পর গীতা বলে, কি উদ্দেশ্য আপনার? আর আমি আপনাকে ইনসাল্ট করছি না, আমি আপনাকে লজিকটা বোঝানোর চেষ্টা করছি, লজিকটা বলছি। যদি অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে খুন করার চেষ্টা করেই থাকে, তাহলে এখানে পদ্মকে কে খুন করার চেষ্টা করেছে, কে বা কারা? বলছে আপনার তদন্ত, কি বলছে আপনার ইনভেস্টিগেশন, কি বলছে আপনার চার্জশিট? পর বড়বাবু বলেন, আমি আই উইটনেস, আমি নিজের চোখে দেখেছি, আর আমি একজন সৎ পুলিশ অফিসার, সেটা আপনি ভুলে যাবেন না। বলেন, রাখুন আপনার ইনভেস্টিগেশন, আপনি ভুল পথে চালিত হচ্ছেন। এরপর প্রলয় বলে, প্লিজ গীতা, মাথা ঠান্ডা রাখো, এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটা উচিত। আমাদের সৎ ক্রিমিনাল লয়ারের প্রয়োজন, যেটা তুমি, আর একজন সৎ পুলিশ অফিসারও প্রয়োজন। তাই আপনাদের দুজনের মধ্যে কেউ বিভেদ ঘটানোর চেষ্টা করছে, তাই না? এরপর বড়বাবু বলেন, আমি নিজে ডিউটি করছি, আমি কোনো ক্রিমিনাল লয়ারের চামচাগিরি করছি না। গীতা বলে, বড়বাবু। এরপর বড়বাবু বলেন, হ্যাঁ, আমি আমার মতো তদন্ত করছি, আপনি যা পারেন করুন। বড়বাবু বলেন, আমি আপনার প্রত্যেকটা বিপদে আপনার পাশে থেকেছি, আর আজকে আপনি আমাকে অপমান করছেন। গীতা বলে, আমি আপনাকে অপমান করছি না, আপনি যে ভুল পথে চালিত হচ্ছেন সেটাই আমি আপনাকে বলছি, আপনি যে কেন বুঝতে পারছেন না সেটাই আমি বুঝতে পারছি না। পঙ্কজ খাসনবিশ বলেন, আমি কোনো লয়ারের বুদ্ধিতে চলি না, আপনারা এখান থেকে আসতে পারেন, এই পুরো এরিয়াটাকে পুলিশ ঘিরে ফেলবে, এখন পুলিশ এখানে ইনভেস্টিগেট করবে, তাই আপনারা এখান থেকে আসতে পারেন। এরপর গীতা বলে, বড়বাবু, তার মানে আপনি আমার পাশে নেই? বড়বাবু বলেন, আমি আইনের পাশে আছি। গীতা বলে, আর আমিও একজন নিরপরাধ মানুষের পাশে আছি, যাকে আপনারা সবাই মিলে দোষী প্রমাণ করতে চাইছেন। বড়বাবু বলেন, উনি আপনার শ্বশুর মশাই, তাই। এরপর প্রলয় বড়বাবুকে বলেন, আপনি গীতাকে এভাবে অপবাদ দিতে পারেন না, গীতা পদ্মর পাশেও থেকেছিল, আর দেবরূপা হত্যাকাণ্ডেও মৃত গৃহবধূর পাশেও থেকেছিল, তাই দয়া করে আপনি গীতাকে এই অপবাদটা দেবেন না, দয়া করে ওকে এইভাবে অপমান করবেন না।
তা বড়বাবুকে বলেন, আপনি আপনার কাজটা করুন আর আমাকে আমার কাজটা করতে দিন। আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি এই কেসটা হেরে যাবেন। এরপর বড়বাবু বলেন, ঠিক আছে, আপনি যদি আমাকে এই কেসটা হারাতে পারেন তাহলে আমি এটা মেনে নেব যে আপনি আমার থেকে বেশি লজিক্যাল, বেশি বুদ্ধিমতী, বেশি জেদি এবং বেশি সাহসী। এরপর গীতা বলে, হ্যাঁ, সেটাই প্রমাণ হবে। এরপর প্রলয় বলে, বাইরে বড়সড় মিছিল বেরিয়েছে অদ্যকে খুন করার অভিযোগে। এরপর ওর শ্রীনতাহানি, ওর উপর যত অত্যাচার হয়েছে সব নারীরা মিলে একত্রিত হয়ে মিছিল বের করেছে। বর্দা কোথায় গীতা? গীতা বলে, উনি বাইরে গাড়ির মধ্যে আছে, তাহলে ওনাকে এখান থেকে তাড়াতাড়ি সরাতে হবে। অন্যদিকে দেখা যায় মেহেক, বন্নি আর ঠাম্মি সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এমন সময় বাড়িতে তানভি এসে বলে, দেখো কে এসছে। এরপর সবাই তাকিয়ে দেখে যে অগ্নিজিৎ মুখার্জি এবং স্বস্তিক আর তানভি বাড়িতে চলে এসেছে। সবাই অগ্নিজিৎ মুখার্জিকে দেখে খুবই খুশি হয়। এক বলে, পাপা তুমি ঠিক আছো তো? পাপা, তোমার কোনো কষ্ট হয়নি তো? তোমার কোনো অসুবিধা হয়নি তো? তোমার উপর ওরা কোনো টর্চার করেনি তো? তুমি ঠিক আছো তো পাপা? এরপর বন্নি বলে, দাদা আপনি ঠিক আছেন তো? আপনার তো কোনো ওষুধ টষুধ খাওয়াও হয়নি বোধ হয়। আপনার প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ আপনি কিচ্ছু খাননি, তাই না? অগ্নিজিৎ মুখার্জি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর ঠাম্মি এসে বলেন, কিরে তুই যা, হাত মুখ ধো, তোর তো এইসব কিছুর অভ্যেস নেই তাই না? কালকে খবরে দেখেছি কি বাজে বাজে বিশ্রী কথা বলেছি। তুই গিয়ে ফ্রেশ হয়ে জামাটা ছেড়ে কিছু মুখে দে। কথা বলতে বলতে ব্রজবালা দেবীর মাথাটা ঘুরিয়ে পড়ে এবং সবাই এসে ওনাকে ধরেন। পর মেহেক বলে, পাপা যবে থেকে জেল হেফাজতে গিয়েছে ঠাম্মি তবে থেকে কিছু মুখে দেয়নি। এরপর স্বস্তিক বলে, ঠাম্মি তো এমনিতেও কিছু খায় না, বাবা যদি না খায়। পর ব্রজবালা দেবী বলেন, সেই সব কথা এখন থাক, এখন আমাকে একটু ধরে নিয়ে ঘরে নিয়ে চল। এরপর মেহেক আর বাকিরা মিলে ঠাম্মিকে যখন ঘরে নিয়ে যাচ্ছিল তখন অগ্নিজিৎ মুখার্জি ব্রজবালা দেবীকে মা বলে ডাকেন। মুহূর্তটা সবাই ভাবুক হয়ে যায় আর ঠাম্মিও থমকে যায় এবং ঠাম্মি বলেন, কে কে আমাকে মা বলে ডাকলো? আমি শুনিনি, কে আমাকে মা বলে ডাকলো? এরপর আবারও অগ্নিজিৎ মুখার্জি ব্রজবালা দেবীকে মা বলে ডাকেন এবং ব্রজবালা দেবী সেই পেছন ফিরে তাকালে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ব্রজবালা দেবীকে মা বলে ডেকেছেন। অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনি আমাকে ছোটবেলা থেকে আমার কানের পোকা খেয়েছেন। আপনি বারবার আমাকে এটাই বুঝিয়েছেন যে আপনাকে মা ডাকতে হবে, মা ডাকতে হবে, মা ডাকতে হবে। সারাক্ষণ আপনি এটাই বলে গেছেন, মা বলতে হবে, মা বলতে হবে, মা বলতে হবে। সেই মুহূর্তে সবারই চোখে জল এসে পড়ে আর আজকের পর্বটি এখানেই শেষ হয়।